তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওইখানে স্পেসটা কিন্তু ওখানে ছিল। লোকেশনটা দেখতে পাচ্ছিস? मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। লাশ কুড়োনোর রাজনীতি করে সাফল্যের শীর্ষে পৌঁছেছিলেন তিনি। যেখানেই লাশ সেখানেই মমতা। তা সে 21শে জুলাইয়ের ঘটনা হোক বা নেতাই নন্দীগ্রাম, এমনকি পুরুলিয়ায় মাওবাদীদের গুলিতে নিহত ফরওয়ার্ড ব্লক কর্মীদের দেহ এনে প্যারেড করিয়েছিলেন কলকাতার রাজপথে। কিন্তু এবার আর সুবিধা হলো না, কারণ দিনকাল তো বদলে গেছে। গত 15 বছরে মানুষ চিনে গেছে তার আসল রূপ। তার উস্কানিতে টাটা কারখানার বিরোধিতা করে কপাল চাপড়াচ্ছেন সিঙ্গুরের চাষিরা। মেয়ের লাশ নিয়ে রাজনীতির বোড়ে হয়ে সর্বশান্ত তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। নন্দীগ্রামে শহীদ পরিবারের সদস্যরাও নেই আর তার পাশে। এই অবস্থান বিধানসভা ভোটে ধবল ধোলাই হওয়ার পর ফের মাথা তুলে দাঁড়াতে লাশ কুড়াতে গিয়েছিলেন তিনি, কিন্তু সুবিধা হলো না। লাশ কুড়োনোর রাজনীতি করতে গিয়ে এবার স্বতঃস্ফূর্ত জনরোষের সামনে পড়লেন তিনি। আর তারপরই তুললেন বস্তা পচা সেই অভিযোগ, আমাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে। তবে মমতাকে জবাব দিতে দেরি করেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট করে দিয়েছেন, পুলিশকে না জানিয়ে কোথাও গেলে মমতার ওপর হামলার দায় নেবে না সরকার। গত 8ই আগস্ট রাতে হালিশহর থানার লকআপে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তৃণমূল কর্মী বিরজু কেওটকে। বিরজু কাছড়াপাড়া পুরসভার 23 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মার স্বামী। বিরজুকে জওহর নেহেরু মেডিকেল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পরিবারের দাবি, তাকে থানার লকআপে নৃশংস অত্যাচার করে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই রবিবার দুপুরে কাউকে কিছু না জানিয়ে সেখানে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন 2 সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন। ওদিকে মমতা আসছেন শুনেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। মমতার গাড়ি দেখে সেখানে পৌঁছয়ে ব্যাপক বিক্ষোভও শুরু হয়। গাড়ি লক্ষ্য করে পুকুরে পাক, জুতো ছোড়া হয় বলে অভিযোগ। ওঠে চোর চোর স্লোগান। খবর পেয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় পরিমরি করে ছোটেন পুলিশ কর্তারা। কোনো ক্রমে বিক্ষোভকারীদের সরিয়ে মমতাকে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছে দেন। সেখান থেকে বেরিয়ে মমতা দাবি করেন তাকে খুন করার চেষ্টা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় मेरे को गाड़ी में बड़ा बड़ा पत्थर मारा गया बाहर से एंटी सोशल पुलिस का सामने में आके हमको इतना गाड़ी को अटैक किया। अगर हम गाड़ी का कांच शीशा खुला रखता तो हमारा माथा फट जाता, हम लोग सब मर जाता। ऐसा पुलिस का सामने में हुआ, हम कभी ऐसा हमला नहीं देखा। क्या कर रहा है इतना? पुलिस बीजेपी को प्रोटेक्शन दे रहा है। মমতা বোধ হয় মাঝে মাঝে ভুলে যান দিনকাল বদলে গেছে। এখন সবার হাতে স্মার্টফোন আর ক্যামেরা। তার সফরের প্রত্যেকটা মুহূর্ত বন্দি আছে ক্যামেরায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে যখন খুশি দেখতে পাবেন যে কেউ। সেই ভিডিও ফুটেজে কোথাও কাউকে ইট বা পাথর ছুঁড়তে দেখা যায়নি, কিন্তু মানুষকে কাদা ও জুতো ছুঁড়তে দেখা যায়। তবে বিক্ষোভকারীদের কারোর হাতে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না। মমতার অভিযোগের পাল্টা বিক্ষোভকারীদের দাবি, শান্ত হালিশহরকে অশান্ত করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিসিমণি, এটা 1980-90 সাল নয় যে চিৎকার করে মিথ্যেকে সত্যি প্রমাণ করে দেবেন। এই ঘটনার পর 24 ঘন্টা কাটতে না কাটতেই মমতার এই রাজনৈতিক কুনাট্যে জবনিকা টেনে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার বেলা 12টা নাগাদ একই পথ ধরে বিরজু কেওটের বাড়ি পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, রবিবার পুলিশকে না জানিয়েই এখানে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফলে Z+ শ্রেণীর নিরাপত্তা প্রোটোকল নিজেই ভেঙেছেন তিনি।
কারণ Z+ শ্রেণীর নিরাপত্তা পেতে গেলে কোনো ব্যক্তিকে আগে থেকে পুলিশকে তার গতিবিধি সম্পর্কে জানাতে হয়। তা মানেননি মমতা। ফলে মমতাকে ঘিরে জনবিক্ষোভের দায় তার নয়। এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান Z+ নিরাপত্তা। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্ট্রেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে বারুইপুরে 163 ছিল, যে 4 জনকে অ্যালাউ করা হয়েছে। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। উনি সব জ্ঞান না দিলেই ভালো। উনাকে আমি পরামর্শ দিতে পারি না, বয়সে বড়। মুখ্যমন্ত্রী হিসেবে অনুরোধ করব, আপনি প্রপারলি ডাইরেক্টর অফ সিকিউরিটিকে, সিপি কলকাতাকে, ADGLO কে, যদি ডিজিপি আপনার পছন্দের না হয়ে থাকে, আপনি যাকে পছন্দ করেন, বা আপনার অফিস তো আছে, আপনার পার্টি আছে, এখনো ছোট হয়ে গেলেও আছে, ভেঙে গেলেও আছে, তা আপনি মেল করে আপনার শিডিউল জানালে আপনি যে প্রোটেকশন পান অ্যাজ পার ব্লু বুক, সেই প্রোটেকশন আপনি পাবেন। কালকে আপনি না জানিয়ে এসেছেন এবং ভারতীয় জনতা পার্টির কোন লোককে আমি ছবিতে দেখিনি। আমাদের MLA বরঞ্চ জানার পরে লোকজনকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। তারপরেও আমি বলবো কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প, ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে, এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন। কিন্তু কেন কাউকে না জানিয়ে রবিবার হঠাৎ হালিশহরে পৌঁছে গেলেন তিনি? সেটা বুঝতে গেলে ঢুকতে হবে মমতার রাজনৈতিক কৌশলের গভীরে। ভোটে হারার পর থেকে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ঘরে বসে ফেসবুকে গায়ের ঝাল ঝাড়ছেন তিনি, যার ফলে তার দলের কর্মী থেকে মুখ্যমন্ত্রী সবাই তাকে কটাক্ষ করছেন। বলছেন আগে ঘর থেকে তো বেরোন। কিন্তু মমতা ভালো করেই জানেন ঘর থেকে বেরোলে তার কি পরিণতি হতে পারে। গত 15 বছর ধরে তিনি সাধারণ মানুষ তো বটেই, নিজের দলের কর্মীদের ওপরেও যেভাবে অত্যাচার করেছে, তার জেরে ক্ষোভে ফুঁসছেন সবাই। ফলে তৃণমূল নেতাদের দেখা গেলেই ডিম থেরাপি চলছে। তিনি নিজে রাস্তায় বেরোলেও যে একই পরিণতি হতে পারে তা অজানা নয় মমতার। তাছাড়া পুলিশ তার পকেটে নেই। ফলে তাদের ব্যবহার করে যেভাবে সাধারণ মানুষকে দিনের পর দিন দূরে সরিয়ে রেখেছিলেন, তাও আর সম্ভব নয়। তাই পথে বেরোলেই জনরোষে পড়ার সম্ভাবনা 16 আনা। কিন্তু মমতার রাজনীতির মূল কৌশলই হচ্ছে মানুষকে আবেগে ভুল পথে চালনা করা। আর মানুষের আবেগ যে বিষয়গুলিতে সব থেকে বেশি সক্রিয় থাকে, তার মধ্যে অন্যতম হলো মৃত্যু। তাই কোথাও মৃত্যুর খবর পেলেই সেখানে গিয়ে মানুষের আবেগ উস্কে পালে হাওয়া পাওয়ার চেষ্টা করছেন তিনি। প্রথমে তিনি বারুইপুরে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু 163 ধারা জারি থাকায় মমতাকে সেখানে যেতে দেয়নি প্রশাসন। কিন্তু হালিশহরে তেমন কোনো পরিস্থিতি ছিল না। তা সত্ত্বেও প্রশাসনকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সেখানে পৌঁছে গিয়েছিলেন তিনি। লক্ষ্য একটাই, পুলিশি নিরাপত্তা ছাড়া কোথাও গেলেই এখন তাকে ঘিরে বিক্ষোভ হবে। আর সেই বিক্ষোভকে তাকে হত্যা করার চক্রান্ত বলে চিৎকার করে সাধারণ মানুষের সমবেদনা আদায় করবেন তিনি।
বলে রাখি, উল্টো দিকে মমতা মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার বাধার মুখে পড়েছেন বিজেপি নেতারা। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূলী জেহাদিদের নৃশংস হামলার মুখে পড়েছেন সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। কার্যত মৃত্যুমুখ থেকে ফিরে এসেছিলেন আদিবাসী সাংসদ খগেন মুর্মু। তৎকালীন বিরোধী দলনেতার উপরেও একাধিকবার হামলা হয়েছে। তখন কি ভূমিকা নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়? বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে পুলিশকে কোনো নির্দেশ দিয়েছিলেন তিনি? উল্টে শুভেন্দুবাবুকে প্রতিটি সভা, প্রতিটি কর্মসূচির অনুমতি চাইতে ছুটতে হতো আদালতে। তাই সাধু সাবধান, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে ভুলেও পা দেবেন না। আপনার আবেগকে পুঁজি করে নিজের দুর্নীতি আর লুঠের রাজত্ব ফের প্রতিষ্ঠা করতে সুযোগ খুঁজছেন ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত প্রার্থীটি। আবেগপ্রবণ হয়ে মমতার ফাঁদে পা দিয়ে সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনা কি ঠিক হবে? জানান কমেন্ট করে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংকীর্ণ রাজনীতির মুখোশ খুলতে ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। তুই লোকেশনটা দেখতে পাচ্ছিস? ওইখানে কেসটা কিন্তু ওখানে ছিল। চোর চোর ভাগাও, চোর ভাগাও, চোর ভাগাও। এসছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।